বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত, একটি জীবন, অসংখ্য প্রেরণা। শহীদ শরীফ ওসমান হাদিকে স্মরণ। নয়া জামানার মুয়াজ্জিন শহীদ ওসমান হাদি স্মরণে আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত কিনোট স্পিকার, অন্যান্য অতিথিবৃন্দ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদেরকে দীর্ঘক্ষণ যাবৎ শুনছেন এবং দেখছেন, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এবং শুরুতেই আমরা শহীদ শরীফ ওসমান হাদি রহিমাহুল্লাহ ওনার জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা যেন ওনার শাহাদাতকে কবুল করেন। ওনার জীবনের ছোটোখাটো যে ভুল ত্রুটি যদি থেকে থাকে সেটা আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং উনি যে দৃষ্টান্ত আমাদের মাঝে রেখে গিয়েছেন, সেই দৃষ্টান্ত, সেই লিগেসির জন্য আমরা বহন করতে পারি এবং আমরাও যেন আমাদের পরবর্তী প্রজন্মের কাছে সেই শিক্ষা যেন আমরা ট্রান্সফার করতে পারি। এটা আমরা এই দোয়াটা আমরা শুরুতেই করছি আমার বক্তব্যের শুরুতে। অনেক বক্তব্যই হয়তো চলে এসছে, কিছুটা রিপিটেশন হতে পারে, তারপরও আমি সংক্ষেপে শহীদ শরীফ ওসমান হাদির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং ওনার কার্যক্রম এই বিষয়ে সংক্ষেপে কয়েকটি কথা বলার চেষ্টা করব। শহীদ শরীফ ওসমান হাদির রাজনৈতিক দর্শনের অন্যতম প্রধান স্তম্ভ ছিল আধিপত্যবাদ ও পরাশক্তির আগ্রাসনের বিরুদ্ধে আপোষহীন ও নীতিগত অবস্থান, যেটা আমাদের অনেক বক্তাই তাদের বক্তব্যে এই বিষয়ে উল্লেখ করেছেন। এটি মূলত তৌহিদ ভিত্তিক আধিপত্যবাদ বিরোধী তত্ত্ব, সার্বভৌমত্বের নৈতিক ধারণা এবং প্রতিরোধমূলক জাতীয়তাবাদের সমন্বয়ে গঠিত। তার চিন্তায় রাষ্ট্র কোনো নিছক প্রশাসনিক কাঠামো নয়, বরং এটি জনগণের ঐতিহাসিক আত্মনিয়ন্ত্রণের প্রতিফলন। সে কারণে তিনি আধিপত্যবাদকে, সেটা আভ্যন্তরীণ হোক বা বহিরাগত, আধিপত্যবাদকে রাষ্ট্রীয় স্বাধীনতা ও রাজনৈতিক স্বায়ত্তশাসনের জন্য একটি কাঠামোগত হুমকি হিসেবে বিবেচনা করতেন। তিনি কেবল দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সচেতন ছিলেন না, বরং সীমান্তের বাইরে উদ্ভূত আঞ্চলিক ও ভূ রাজনৈতিক হুমকির প্রতিও তার দৃষ্টি ছিল সদা সতর্ক। আঞ্চলিক পরাশক্তির প্রভাব বিস্তার, বিশেষত ভারত কেন্দ্রিক রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যকে তিনি নির্ভরশীলতা তত্ত্ব, ডিপেন্ডেন্সি থিওরি ও নব্য সাম্রাজ্যবাদ, নিউ ইম্পেরিয়ালিজম এর আলোকে বিশ্লেষণ করতেন, যেখানে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে থাকে। ক্ষমতা কেবল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেই নয়, বরং জ্ঞান উৎপাদন, ভাষা ও সাংস্কৃতিক প্রতিনিধিত্বের মধ্য দিয়েও কার্যকর হয়। শহীদ হাদি মনে করতেন যে প্রতিবেশী শক্তির সাংস্কৃতিক প্রভাব ও বয়ানগত প্রাধান্য বাংলাদেশের জাতীয় আত্মপরিচয়কে দুর্বল করে এবং জনগণের রাজনৈতিক কল্পনা শক্তিকে সীমাবদ্ধ করে থাকে। তার দৃষ্টিতে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ছিল একটি নৈতিক ও রাজনৈতিক আমানত ও একটি কালচারাল ইন্টালেকচুয়াল প্রজেক্ট, যা জনগণের সম্মতি ছাড়া কোনো পরাশক্তির রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা সাংস্কৃতিক চাপের কাছে সমর্পণযোগ্য নয়, কোনো বহিঃশক্তির কাছে হস্তান্তরযোগ্যও নয়। বিশেষত ভারতীয় সাম্রাজ্যবাদী আগ্রাসন ও প্রভাব বিস্তারের প্রবণতাকে তিনি এই জনপদের সার্বভৌম অস্তিত্বের জন্য এক গুরুতর চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করতেন। তিনি এই বাংলাদেশের ভূখণ্ডকে নির্ভরশীল ও অধীনস্থ করে তোলার যে সুপ্ত প্রচেষ্টা চলমান, তার বিরুদ্ধে তিনি এক দুর্জয় প্রতিরোধ চেতনার স্বপ্ন লালন করতেন। দিল্লি কেন্দ্রিক রাজনৈতিক দাদাগিরি ও সাংস্কৃতিক আধিপত্যের বিপরীতে তিনি একটি সুসংহত, আত্মমর্যাদাশীল ও অভেদ্য বুদ্ধিবৃত্তিক প্রতিরোধ নির্মাণের প্রয়াস চালিয়েছিলেন, যার লক্ষ্য ছিল জাতির চিন্তা, আত্মপরিচয়, সংস্কৃতি ও নীতি নির্ধারণের স্বাধীন পরিসর সংরক্ষণ করা। শরীফ ওসমান হাদির রাজনৈতিক চিন্তাকে বাংলাদেশের রাজনৈতিক তত্ত্বের ধারায় একটি স্বতন্ত্র ও স্বয়ংসম্পূর্ণ অবস্থান হিসেবে চিহ্নিত করা যায়, যা একদিকে উপনিবেশত্ব রাষ্ট্র চিন্তা ও অন্যদিকে আঞ্চলিক আধিপত্য বিরোধী জাতীয়তাবাদের মধ্যে সেতু বন্ধন রচনা করে। তার দর্শনে বাংলাদেশ কেবলমাত্র ভূখণ্ডভিত্তিক রাষ্ট্র নয়, বরং এটি ঐতিহাসিকভাবে নির্মিত রাজনৈতিক সত্তা, যা সার্বভৌম জনগণের সাংস্কৃতিক আত্মপরিচয়, অর্থনৈতিক স্বনির্ভরতা ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। এই দৃষ্টিকোণ থেকে তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় সংকটকে কেবল অভ্যন্তরীণ শাসন ব্যবস্থার ব্যর্থতা হিসেবেই নয়, বরং আঞ্চলিক ক্ষমতা কাঠামোর ভিতরে সৃষ্ট নির্ভরশীলতার ফল হিসেবে বিশ্লেষণ করেন। তার দৃষ্টিতে বাংলাদেশ একটি উপনিবেশোত্তর রাষ্ট্র, যার সার্বভৌমত্ব কেবল অতীত ঔপনিবেশিক উত্তরাধিকারেই নয়, বরং সমসাময়িক আঞ্চলিক ক্ষমতা কাঠামোর মধ্যেও ক্রমাগত চ্যালেঞ্জের মুখোমুখি, যেটা আমরা প্রতিনিয়ত দৃশ্যমান দেখতে পাচ্ছি।
তার চিন্তায় ভারতকেন্দ্রিক রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব বিস্তার নব্য সাম্রাজ্যবাদী বাস্তবতার একটি রূপ, যা বাংলাদেশের সার্বভৌম বিকাশকে কাঠামোগতভাবে সীমাবদ্ধ করে। ফলে তিনি রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে একটি আইনগত ধারণা নয়, বরং একটি নৈতিক রাজনৈতিক অঙ্গীকার হিসেবে উপস্থাপন করেন, যা রক্ষা করা সম্ভব কেবল একটি সুসংহত বুদ্ধিবৃত্তিক প্রতিরোধ, আত্মপরিচয় সচেতন জাতীয়তাবাদ, ধর্মীয় মূল্যবোধের অনুশাসন বাস্তবায়ন এবং জনগণ কেন্দ্রিক সঠিক রাজনৈতিক চর্চার মাধ্যমে। এই অর্থে শরীফ ওসমান হাদির রাজনৈতিক দর্শন বাংলাদেশের রাজনৈতিক চিন্তায় একটি কাউন্টার হেজিমনিক তাত্ত্বিক প্রকল্প হিসেবে আত্মপ্রকাশ করে, যা পরাক্রম, যা পরাশক্তি নির্ভরতা ও সাংস্কৃতিক আধিপত্যের বিকল্প একটি সার্বভৌম ও আত্মমর্যাদাশীল রাষ্ট্রকল্প প্রস্তাব করে। বাংলাদেশের প্রেক্ষাপটে পোস্ট কলোনিয়াল থিওরি রাষ্ট্রীয় সংকট, সার্বভৌমত্বের সীমাবদ্ধতা ও আঞ্চলিক ক্ষমতা কাঠামোর প্রভাব বিশ্লেষণের একটি কার্যকর তাত্ত্বিক হাতিয়ার প্রদান করে। ঔপনিবেশিক উত্তরাধিকার, বিভাজনের রাজনীতি, অর্থনৈতিক নির্ভরতা এবং আঞ্চলিক পরাশক্তির প্রভাব সব মিলিয়ে বাংলাদেশে একটি জটিল ঔপনিবেশোত্তর বাস্তবতার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। শহীদ ওসমান হাদির সক্রিয় রাজনৈতিক কর্মতৎপরতা এবং আপসহীন স্পষ্টবাদী অবস্থান প্রথাগতভাবে ক্ষমতা কাঠামো ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অসন্তোষ ও প্রতিক্রিয়া উদ্রেক করে। এই প্রতিক্রিয়া কেবল ব্যক্তিগত বা রাজনৈতিক বিরোধের সীমায় সীমাবদ্ধ থাকে না, বরং এটি সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে বিদ্যমান শোষণমূলক ও আধিপত্যমূলক সম্পর্কের বিরুদ্ধে একটি প্রাথমিক পরীক্ষা হিসেবে কাজ করে। শহীদ হাদির অবস্থান প্রমাণ করে যে উপনিবেশোত্তর বা আধিপত্যমুক্ত রাজনৈতিক প্রেক্ষাপটে সত্যনিষ্ঠ নেতৃত্ব এবং নীতি নির্ভর কর্মকাণ্ড প্রায়শই বিদ্যমান শাসক শ্রেণীর স্বার্থবিরোধী প্রক্রিয়াকে উস্কে দেয়, যা রাজনৈতিক সচেতনতা ও সামাজিক প্রতিরোধের নতুন মাত্রা সৃষ্টি করে। আমরা জানি যে তিনি ইনকিলাব মঞ্চের প্রধান সমন্বয় ছিলেন, আহ্বায়ক ছিলেন। ইনকিলাব মঞ্চে তার এই স্পষ্টবাদী ও আপোষহীন অবস্থান বিশেষভাবে প্রতিফলিত হয়। মঞ্চটি কেবল রাজনৈতিক বক্তৃতা বা কর্মসূচির ক্ষেত্র হিসেবে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি জনগণ কেন্দ্রিক আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে কার্যকর হয়েছে, যেখানে শহীদ হাদি তার বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক প্রভাব বিস্তার করেছিলেন। এই মঞ্চের মাধ্যমে তিনি জনগণকে স্বাধিকার, নৈতিক নেতৃত্ব এবং সার্বভৌমত্বের গুরুত্ব সম্পর্কে সচেতন করার পাশাপাশি শোষণমূলক ও আধিপত্যমূলক কাঠামোর বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাতেন। শহীদ ওসমান হাদির কর্মতৎপরতা এবং ইনকিলাব মঞ্চে তার নেতৃত্ব কেবল ঐতিহাসিক রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে সীমাবদ্ধ ছিল না, বরং এটি একটি সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত হতে পারে। এই কর্মকাণ্ড বাংলাদেশের উপনিবেশোত্তর রাজনৈতিক ইতিহাস এবং সার্বভৌমত্বের ধারাবাহিক সংগ্রামের সঙ্গে গভীরভাবে সংযুক্ত, যেখানে জনগণ কেন্দ্রিক নেতৃত্ব, নৈতিক রাজনৈতিক চেতনা এবং স্বাধিকার প্রতিষ্ঠার চর্চা রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামোর মধ্যে বিদ্যমান শোষণমূলক ও আধিপত্যমূলক প্রভাবের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ হিসেবে উদ্ভাসিত হয়। ইনকিলাব মঞ্চ এই প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করেছে, যেখানে হাদির স্পষ্টবাদী ও আপোষহীন নেতৃত্ব নতুন রাজনৈতিক চেতনা, সামাজিক সচেতনতা এবং জাতীয় আত্মপরিচয়ের বিকাশে সুযোগ তৈরি করেছে। রাজনৈতিক প্রজ্ঞার আলোকে হাদি সাংস্কৃতিক সংগঠন গঠনে একঝাঁক তরুণকে সক্রিয়ভাবে উদ্বুদ্ধ করেছিলেন। এই তরুণরা উপলব্ধি করেছিলেন যে সাংস্কৃতিক মঞ্চগুলো কেবল শিল্প ও বিনোদনের জন্য নয়, বরং তা রাজনৈতিক ও সামাজিক চেতনার বিকাশ, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং ফ্যাসিস্ট বা স্বৈরাচারী শক্তির পুনরাবির্ভাব প্রতিহত করার একটি কার্যকর ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। শহীদ ওসমান হাদির নির্দেশনায় গড়ে ওঠা এই তরুণ সংগঠন শুধুমাত্র সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিযুক্ত থাকেনি, বরং তা বুদ্ধিবৃত্তিক প্রতিরোধের এক শৃঙ্খলাবদ্ধ নেটওয়ার্ক হিসেবে কাজ করে, যেখানে সামাজিক ও রাজনৈতিক মানদণ্ডের জ্ঞান ছড়িয়ে দেওয়ার মাধ্যমে স্বাধীন ও নৈতিক নেতৃত্বের বিকাশ নিশ্চিত করা হতো। শহীদ ওসমান হাদি রাষ্ট্রীয় পর্যায়ে আরও ব্যাপক ইসলামী অনুশাসন ও ধর্মীয় অনুশীলন এবং নৈতিক রাষ্ট্রীয় নীতি প্রতিষ্ঠার পক্ষে সক্রিয়ভাবে আন্দোলন পরিচালনা করেন। তার কর্মকাণ্ড কেবল ধর্মীয় চেতনা বিকাশের ভিতরে সীমাবদ্ধ থাকেনি, বরং একটি রাজনৈতিক কাঠামো, আইন শৃঙ্খলা এবং নৈতিক নেতৃত্বের মধ্যে ইসলামী মূল্যবোধের প্রবর্তন এবং সংহতকরণের একটি প্রয়াস হিসাবে বিবেচিত হতে পারে। শহীদ হাদির এই অবস্থান দেখায় যে তিনি রাষ্ট্রকে কেবল প্রশাসনিক বা সাংবিধানিক সত্তা হিসেবে দেখেননি, বরং সেটিকে নৈতিক ও ধর্মীয় আদর্শের প্রতিফলনকারী রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন।
আমি আমার বক্তৃতার শেষ দিকে চলে এসেছি। শহীদ ওসমান হাদিকে হত্যার মাধ্যমে কেবল একজন ব্যক্তিকে লক্ষ্য করা হয়নি, বরং এটি সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক ফ্যাসিবাদ বিরোধী কণ্ঠস্বরকে দমন করার একটি কৌশল হিসেবেও কাজ করেছে। একই সঙ্গে এই ধরনের হত্যা অভ্যুত্থানের পরিচিত নেতৃবৃন্দ এবং সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বদের উদ্দেশ্যে একটি সতর্ক বার্তা হিসেবে ব্যবহৃত হয়েছে, যাতে তারা আন্দোলনে সরাসরি অংশগ্রহণ বা শক্তিশালী রাজনৈতিক ভূমিকা গ্রহণ থেকে বিরত থাকে। এই প্রক্রিয়া রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধের উপর প্রভাব বিস্তার করার একটি নব্য সাম্রাজ্যবাদী বা আধিপত্যমূলক কৌশল হিসেবে বিশ্লেষণ করা যেতে পারে, যেখানে নির্দিষ্ট ব্যক্তিত্বকে লক্ষ্য করে শোষণমূলক ও স্বৈরাচারী শক্তি তাদের ক্ষমতা ও প্রভাব পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করে থাকে। শহীদ হাদির সহযোদ্ধা তরুণরা দিল্লি কেন্দ্রিক সন্ত্রাসী তৎপরতায় থেমে থাকেনি, কারণ আন্দোলনের প্রারম্ভেই তারা রাজনৈতিক শত্রু এবং ক্ষমতার কেন্দ্র চিহ্নিত করতে সক্ষম হয়েছিল। সেই প্রেক্ষাপটে তারা স্লোগান দিয়েছিল, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। সেটি কেবল প্রতিবাদের ভাষা নয়, বরং জাতীয় সার্বভৌমত্ব, রাজনৈতিক আত্মনির্ভরশীলতা এবং অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের অধিকারের প্রতীকী প্রকাশ হিসেবে কাজ করে। অতএব এই আন্দোলন কেবল ঐক্যবদ্ধ রাজনৈতিক প্রতিরোধ নয়, বরং একটি দীর্ঘমেয়াদী সামাজিক ও সাংস্কৃতিক প্রতিরোধ প্রক্রিয়া হিসেবে ধরা যায়। শহীদ হাদির নেতৃত্বে গঠিত এই আন্দোলন শুধুমাত্র শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মকে রাজনৈতিকভাবে সক্রিয় করেনি, বরং তারা বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিকভাবে প্রস্তুত হয়ে সমাজের স্বৈরাচারী ও আধিপত্যমূলক শক্তির বিরুদ্ধে এক সুসংহত প্রতিরোধের শৃঙ্খলা তৈরি করেছে। এই প্রক্রিয়ায় ছাত্র জনতা শুধুমাত্র বিদ্যমান রাজনৈতিক কাঠামোর বিরোধিতা করেনি, বরং তারা উপনিবেশোত্তর এবং নব্য ঔপনিবেশিক রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে জনগণ কেন্দ্রিক সার্বভৌমত্ব চর্চার প্রতিষ্ঠার জন্য এক ধারাবাহিক রাজনৈতিক শিক্ষা এবং সক্রিয় কর্মপদ্ধতি বিকশিত করেছে। ফলে শহীদ হাদি যেই লড়াই শুরু করেছিলেন, এই লড়াই কেবল সাময়িক আন্দোলন নয়, বরং দেশের রাজনৈতিক ইতিহাস এবং সামাজিক সচেতনতার ক্ষেত্রে একটি স্থায়ী প্রভাবশালী সংস্কার হিসেবে প্রতিফলিত হবে। শহীদ হাদি আমাদের মাঝে যে শিক্ষার আলো ছড়িয়ে গিয়েছেন, অন্যায়কে অন্যায় বলা, ন্যায়কে ন্যায় বলা, এবং এটা ব্যক্তির বা আমার অপোনেন্ট যারা আছে তারা এটাকে পছন্দ করলেও বা না করলেও, তারা এটাকে গ্রহণ করলেও বা না করলেও, এই বিষয়কে বিবেচনা না করেই সত্যের পথে অবিচল থাকা এবং সত্য এটার যে কোনো ব্যক্তিকে আঘাত করুক, এই যে একটা সাহস বুকে লালন করা, এই সাহস যেন, এই লিগ্যাসি যেন আমরা বহন করি এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমরা যেন এই শিক্ষা, এই সাহসের আলো আমরা ছড়িয়ে দিতে পারি। এবং সর্বশেষ, শহীদ হাদি ইনকিলাব মঞ্চ যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিলেন, আমরাও যেন শত হাজার হাদি, সেই তার যে স্বপ্ন, এই লালিত স্বপ্ন যেন আমরা লালন করি এবং এই শিক্ষা যেন প্রজন্মের পর প্রজন্মে আমরা ছড়িয়ে দেই, এই আশাবাদ ব্যক্ত করে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।